নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমরা আবারও নিয়ে এলাম সুমন সাহার কলমে ঋষি মুনিশের গোয়েন্দা গল্প পলাশীতে জোড়া খুন। আজকের গল্প পাঠ করেছে নীলাঞ্জন। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, মৈনাক, শিউলি, রাজ, প্রদ্যুৎ, অভিষেক, সুতপা, জয়দীপ, দীপ্তিমান, কৌশিক ও নীল। আবহ সৃষ্টিতে সূর্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন। লেখক সুমন সাহার কলমে পলাশীতে জোড়া খুন। ঋষি ও মনীষ বারান্দার চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। তারা সবেমাত্র পুরী থেকে ফিরেছে গতকাল সন্ধ্যায়। বেরিয়ে এসে মনটা বেশ খুশি খুশি। এমন সময় স্মিতা এলো চা নিয়ে। এই নাও তোমার চা আর টোস্ট। অনেকদিন পর ঘুরতে গিয়ে বেশ ভালো লাগলো, বলো? চা যা বলেছো, এত কাজের মাঝে একটু সময় পেলে বেরিয়ে আসলে নতুন কাজের জন্য উদ্যম পাওয়া যায়। তাদের এই কথাবার্তার মধ্যেই বাড়ির কলিং বেল বেজে উঠল। বাবুদা দরজা খুলে দিলেন। একজন মধ্যবয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, পরনে ধুতি পাঞ্জাবি আর গায়ে একটা শাল। দেখেই বড় বংশের মানুষ বলেই মনে হলো, কিন্তু তার মুখে কেমন একটা আশঙ্কার ভাব। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছেন। নমস্কার। আপনি কে? কাকে চান? আমার নাম ব্রজগোপাল চক্রবর্তী। আমি এসেছি নদিয়ার পলাশী থেকে। ঋষিবাবু বাড়ি আছেন? দাদাবাবু ভেতরে আছেন। ওনার সাথে একটু দেখা করা যাবে? খুব বিপদে পড়ে আমি এসেছি। আপনি ভেতরে এসে বসুন, আমি দাদাবাবুকে ডেকে দিচ্ছি। লোকটাকে বাইরের ঘরে বসিয়ে বাবুদা ভেতরের বারান্দায় আসলো। তারপর বলল, দাদাবাবু, একজন তোমার সাথে দেখা করতে এসেছেন। নাম বললেন ব্রজগোপাল চক্রবর্তী। আমি ওনাকে বাইরের ঘরে বসিয়ে তোমাকে ডাকতে এলাম। ব্রজগোপাল চক্রবর্তী আর কিছু বলেছেন? না, তেমন কিছু তো বললেন না। শুধু বললেন পলাশী থেকে এসেছেন। বললেন খুব বিপদে পড়ে তোমার সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা, তুমি যাও, আমরা যাচ্ছি। মনীষ ও ঋষি বাইরের ঘরে এলো। ব্রজগোপাল বাবু তাদের দেখে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করলেন। নমস্কার। নমস্কার, আমি ঋষি আর ও আমার ভাই মনীষ। নমস্কার, আপনি বসুন। ধন্যবাদ। এর মধ্যে বাবুদা চা নিয়ে এলো, সেটা টেবিলে রেখে চলে গেল। নিন ব্রজগোপাল বাবু, চা নিন। আর বলুন, আপনি কি বলতে এসেছেন? আমি এসেছি নদিয়া জেলার পলাশী থেকে। আমরা দু ভাই, আমি বড় আর আমার ছোট ভাই ক্রান্তিলাল চক্রবর্তী। তো গত পরশু আমার ভাইয়ের কাছে একটি হুমকি দেওয়া চিঠি আসে। আমরা পুলিশকে জানাই। তারপরে গতকাল রাতে আমার ভাই অস্বাভাবিকভাবে খুন হয়েছে। আপনি কিছু করুন, আমার ভাইয়ের খুনিকে ধরে দিন ঋষিবাবু। আমি আপনার অনেক নাম শুনেছি, তাই আপনার কাছে আসলাম। হুমকি দিয়ে খুন? আচ্ছা, ওই চিঠিতে কি লেখা ছিল? এই নিন, এই চিঠিটা এসেছে। আচ্ছা, আপনি নিয়ে এসেছেন? বাহ, দিন তো। ব্রজগোপাল বাবু চিঠিটা ঋষির হাতে দিলেন। ঋষি ওটা নিয়ে পড়তে লাগলো। আমাদের কথা তুমি শুনলে না, এখনো একদিন সময় আছে। নিজের ভালো চাইলে রাজি হয়ে যাও, না হলে পরের দিন সকালের সূর্য আর দেখতে পারবে না। যে লিখেছে সে ভীষণ চালাক। তার হাতের লেখা দেখে তাকে ধরে ফেলুক, তাই সে হাতে না লিখে টাইপ করে পাঠিয়েছে। আচ্ছা, এই চিঠিটা কোথায় পাওয়া গেছে? দোতলার বারান্দায় ঢিলের সাথে বেঁধে
পড়েছিল। তো আপনারা এত নিশ্চিত হলেন কিভাবে যে ওনাকেই বলা হয়েছে? এখানে তো কোনো নামের উল্লেখ নেই। আমরা ভেবেছিলাম কেউ হয়তো মজা করছে, কারণ এর আগেও এরকম একবার হয়েছিল। একবার ক্রান্তি ও তার বন্ধুর দল পিকনিক করবে বলে ঠিক করে। তো সব বন্ধুর বাড়ি থেকে রাজি হলেও আমার বাবা রাজি হননি। সব বন্ধুরা এসে আমাদের বলেছিল, কিন্তু বাবাকে আমরা কেউ রাজি করাতে পারিনি। তারপর ওই 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি দোতলার বারান্দায় একটা ঢিল জড়ানো কাগজ পড়ে। আমি ওটাকে তুলি, তারপর পড়ে তো অবস্থা খারাপ। ওতে হুমকি ছিল, তারা ক্রান্তিকে নাকি তুলে নিয়ে যাবে, গিয়ে গুম করে দেবে। আমার তো চিন্তা। ওতে আপনার ভাইয়ের নাম উল্লেখ ছিল? হ্যাঁ, ছিল। তারপর বলুন। তারপর আমি সবাইকে ডেকে বলি ওটা। বাড়িতে হুলুস্থুল পড়ে যায় পুরো। ক্রান্তি হাতের লেখা দেখে চিনতে পারে ওটা ওর বন্ধু বাসু লিখেছে। তারপর বাসুকে ডাকা হলে ও চাপে সব স্বীকার করে নেয়। তারপর জানতে পারি ওর ভাবনা ছিল ক্রান্তিকে নিয়ে গিয়ে পিকনিক করিয়ে আবার বাড়িতে দিয়ে যাওয়া। তো সে অনেক আগের ঘটনা। এতদিন পর এরকম আবার দেখে মনে হয়েছিল কেউ বদমাইশি করেছে। কিন্তু তারপর দিন রাতে আমার ভাইকে খুন করে দেয় কেউ। আপনারা এবার বাসুকে জিজ্ঞাসা করেননি ও করেছে কিনা? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঋষিবাবু। সে কি, কবে থেকে? যেদিন আমার ভাইয়ের খুন হলো ওই দিন বিকেল থেকে ও নিখোঁজ। পুলিশে জানাননি? জানিয়েছি, কিন্তু ওরা এখনো খুঁজে পায়নি। আপনারা কি ওকে সন্দেহ করছেন নাকি অন্য কিছু? না না না, আমি বিশ্বাস করি না ও খুন করেছে। ও মজা করে, মাঝে মাঝে মজার পরিমাণ বেড়ে যায়, কিন্তু খুনও করতে পারে না ঋষিবাবু। সবাই, এমনকি পুলিশও ওকে সন্দেহ করছে যে ওই খুনটা করেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ও খুন করেনি, ও খুন করতে পারে না। আপনারা তো বিশ্বাস আসছে কেন? আর মানুষ চিনতে আমি ভুল করি না ঋষিবাবু। একটা ভালো ছেলে, ওর জন্ম থেকে বেড়ে ওঠা আমি সব দেখেছি। আমি জানি ও কেমন। খুন করা ওর পক্ষে সম্ভব না ঋষিবাবু। আর আপনার ভাই কিভাবে খুন হয়েছে? আসলে আমরা সকালে উঠে বারান্দাতে দেখি ভাই পড়ে আছে, পেটে ছুরি মারা আর চারিদিকে রক্ত। কিন্তু আপনাদের বাড়ির দোতলায় কিভাবে কেউ উঠতে পারে? আপনারা কেউ কিছু টের পেলেন না? না, সেটাই তো বুঝতে পারছি না ঋষিবাবু। আচ্ছা, আপনাদের পরিবারের বা আপনার ভাইয়ের কোনো শত্রু ছিল? আমার ভাই একেবারে মাটির মানুষ ছিল, ওর কোনো শত্রু থাকা সম্ভব না। আর আমরা যৌথ পরিবার, সবাই একসাথে থাকি। বাড়িটাও সেই পুরনো ধাঁচে করা। আমার দাদু ওই বাড়িটা বানিয়েছিলেন। আমাদের পরিবারের কোনো শত্রু আছে কিনা সেটা তো বলতে পারবো না, তবে না থাকার সম্ভাবনাই বেশি। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে আপনারা কে কে থাকেন? আমাদের যৌথ পরিবার। আমরা 2 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার 2 ছেলে, আর আমার ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে। আর কাজের লোক আছে 4 জন। তার মধ্যে তো আমার ভাইটা ব্রজগোপালবাবু, দেখুন, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আপনাকে কিন্তু শক্ত হতে হবে। আর আপনি চিন্তা করবেন না, আমি আর মনীষ নিশ্চয়ই যাব, খুব শীঘ্রই যাব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের অপেক্ষায় থাকব। আর আপনার জন্য এটা আজকে আসি তাহলে। নমস্কার। পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপর রেখে করজোড়ে বললেন ব্রজগোপাল বাবু। খামে কি আছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
মনীষ ব্রজগোপাল বাবুকে এগিয়ে দিয়ে আসলো। তারপর বাইরের ঘরে ঢুকে দেখল ঋষি সেখানে নেই। মনীষ এবার বারান্দায় গেল, দেখল ঋষি সেখানে একটা সিগারেট ধরিয়ে কিছু একটা ভাবছে। এই কেসটা নিয়ে ভাবছিস বুঝি? মনীষের কথা শুনে ঋষি যেন বেশ চমকে উঠল, বলল, ও হ্যাঁ, এই কেস নিয়েই ভাবছিলাম। কিভাবে হলো বলতো? দোতলার বারান্দায় কিভাবে কেউ উঠলো রাতে? তা তুই ঠিক ভাবছিস মনীষ, কিন্তু এভাবে চিঠি দিয়ে? আবার চিঠিটা প্রিন্ট করা। তা ঠিক, অপরাধী খুব চালাক। ধরা না পারার জন্য এই কাজ করেছে, কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো সূত্র ফেলে যাবেই। তা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আর তার জন্য আমাদের গন্তব্য এবার পলাশী। একদম তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নে, আমরা কালকেই যাব। মিশন পলাশী। আচ্ছা, তো কালকে কখন বেরোবি দাদা? ওই ভোর ভোরে বেরোবো, অনেকটা পথ যেতে সময় লাগবে। আর সকাল সকাল একটা এক্সপ্রেস আছে কলকাতা থেকে লালগোলা পর্যন্ত, হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা থেকে 6:30 ছাড়ে, ওটা পলাশীতে ঢোকে সকাল 9:30 নাগাদ। আচ্ছা। পরদিন ভোর 5:20 ঋষি ও মনীষ বেরিয়ে পড়ে পলাশীর উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে যাত্রা শুরু করে কলকাতা স্টেশনের দিকে। তারা 6:30টার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছে গেল। তারপর টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল। একটা সাধারণ কোচ দেখে উঠে পড়ল। একদিনে যাওয়ার প্ল্যান হলে রিজার্ভ সিট পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। বেশ ফাঁকাই ছিল কোচটা। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। পরের স্টেশন আসতেই যেন মানুষের ভিড় লেগে গেল। দুমদাম করে ওই স্টেশনেই কোচটা একেবারে ভরে গেল মানুষে। সাধারণ কামরায় ওই ভিড়ে মানুষের আওয়াজে চারিদিক ভরে গেল। তারপর থেকে যত স্টেশন আসছে ভিড় যেন বাড়তেই থাকলো। মনীষ নিজের হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে যেতে লাগলো, আর ঋষি খবরের কাগজ পড়তে লাগলো। ট্রেন বেথুয়াডহরি ছাড়লেই তারা উঠে পড়ল আসন ছেড়ে, কারণ যা ভিড় তাতে পলাশী নামতে হলে তাদের এখান থেকেই ধীরে ধীরে দরজার দিকে এগোতে হবে। সঠিক সময়ে তারা পলাশী স্টেশনে পৌঁছে যায়। নামার সময়ও বেশ ভালোই ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যে একজন মনীষকে জোরে ধাক্কা দেয়, আর তার হাতে একটা ছোট কাগজ গুজে দেয়। লোকটাকে ভালো করে দেখতে না পেলেও কাগজটা ভালো করে ধরে রেখেছে মনীষ। ট্রেন চলে গেলে মনীষ সেটা ঋষিকে দেখিয়ে বলে, ঋষি, ট্রেন থেকে নামার সময় আমাকে একজন জোরে ধাক্কা দিয়ে হাতে এই কাগজটা দিয়ে গেল। ওকে ধরতে পারলাম, দেখতেও পারিনি কে ছিল। সে কি তোর লাগেনি তো? আচ্ছা, ওই কাগজে কি লেখা আছে দেখতো। মনীষ কাগজটা খুলল, তাতে একটা কবিতা লেখা আছে। আরে দাদা, এতে তো একটা কবিতা লেখা আছে। পলাশীর প্রান্তরে জোড়া খুন, খুঁজতে যেও না তার কারণ। অপরাধী যে অপরাধের শিকার, তাকে বাঁচালে হবে ছারখার। বাঁচতে চাইলে এখনো সময় হাতে, ঘরের ছেলে ফিরে যাও সাথে সাথে। নইলে নিজের জীবনের সাথে খেলবে তোমরা নিজেদের হাতে। বাহ বাহ বাহ, বেশ, একেবারে কবি অপরাধী তো। কিন্তু কিন্তু কি? এখান থেকে চল আগে, নিশ্চয়ই কেউ জানে আমরা এখানে এসেছি, না হলে এই কাগজ দিত না। কিন্তু আমরা আসছি সেটা তো কারো জানার কথা নয়। তাহলে চোখ কান খুলে রেখে চলতে হবে ভাই। আমাদের পদে পদে বিপদ এখানে। যে কাজটা করেছে সে কিছুতেই আমাদের এখানে শান্তিতে থাকতে দেবে না, কারণ সে জানে আমরা থাকলে সে ধরা পড়বেই। আর কোনো কথা না এখানে, চল বেরিয়ে দেখি গাড়িটা পাওয়া যায় কিনা। স্টেশনের বাইরে বেরিয়ে ওরা দেখল অনেকগুলো টোটো আর কিছু অটো দাঁড়িয়ে আছে। একজন টোটো চালক তাদের দিকে এগিয়ে এলো, বলল, দাদা, কোথায় যাবেন? মনীষ ব্রজগোপাল বাবুর বাড়ির ঠিকানা বলতেই সে বলল, ও দাদা, ওখানে যাবেন? চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ভাড়া কত লাগবে? 50 টাকা দেবেন, তাহলেই হবে। আচ্ছা চলো। ওরা টোটোতে উঠে পড়ল। গ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলল টোটো। এত ক্ষেত
গাছপালা দেখে মনীষ বলল, কোনো এইদিকে এত ক্ষেত গাছপালা আছে, ঠিক গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। আপনারা এখানে নতুন? আসলে আমাদের এখানে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। আর কত দূর দাদা? এই তো, আর বেশিক্ষণ লাগবে না। এখানে নেটও চলে না, কি মুশকিল। এরই মধ্যে একজন উঠল টোটোতে, সামনেই যাবে, টোটো চালকের পরিচিত। কিছুক্ষণ পর টোটো থেমে গেল ঝাঁকুনি দিয়ে। মনীষ বলল, কি হলো দাদা, থামলেন কেন? টোটো আর যাবে না দাদা, এই চার্জ শেষ। সে কি, আপনি আসার সময় দেখেননি? হ্যাঁ, আসলে দাদা তখন তো খেয়াল করিনি। আচ্ছা, আমাদের গন্তব্য আর কত দূর? এই তো, আর 5 মিনিট হাঁটলেই সামনের গ্রামে ওনার বাড়ি। একটু হেঁটে চলে যান দাদা। কি আর করা যাবে, চল দাদা। এই নাও তোমার ভাড়া। কিছু মনে করবেন না দাদা। আচ্ছা ঠিক আছে। এই জিৎ, একটু ঠেলে ঠেলে নিয়ে চলো ভাই। জিৎ নামের লোকটা পেছন থেকে টোটো ঠেলতে থাকে আর চালক বসে থাকে। দুজনে মিলে নিয়ে যায় টোটোটা। এবার কি করবে? চল সামনের দিকে হাঁটি, আর তো কিছু করার নেই। ওরা সামনের দিকে হাঁটতে থাকে, কিন্তু কোনো গ্রাম দেখতে পায় না। কিরে দাদা, 15-20 মিনিট ধরে তো হাঁটছি, কিছু তো দেখছি না, শুধু জমি আর গাছপালা। আমরা কি ভুল পথে আসলাম? হ্যাঁ, একটাই রাস্তা আছে ভাই, কি করে ভুল পথে আসবো? ওই টোটোর লোকটা কি আমাদের ভুল পথে নিয়ে আসলো? এই কথাটা আমার মাথায় আসছিল না। ছি 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 ছি। কি হলো? আরে তুই ঠিক বলেছিস, ওই টোটো আমাদের নিশ্চয়ই ভুল পথে এনেছে, কিন্তু এটা কোথায়? কাউকে তো দেখছি না যে জিজ্ঞাসা করবো। ওই দেখ, একটা টোটো আসছে, ওকে বলে দেখি। ও কাকা, দাঁড়াও। তোমরা কারা? এখানে কি করছো? আমরা এক আত্মীয়ের বাড়ি যাব, আরেক টোটো আমাদের এখানে নিয়ে এসেছেন। তোমরা কোথায় যাবে? এই ঠিকানায়। ঠিকানা দেখে টোটো চালকের মুখে ভাঁজ পড়ে গেল। বলল, আপনারা এই ঠিকানা ওই টোটো চালককে দেখিয়েছিলেন? সে আপনাদের এখানে এনেছে? হ্যাঁ, কেন? পুরো ভুল রাস্তায় নিয়ে এসেছে আপনাদের, একদম উল্টো দিকে এনেছে। আচ্ছা, আপনি আমাদের ঠিক জায়গায় পৌঁছে দিন। শোন, বসুন। কে জানে কে করলো আপনাদের সাথে এরকম। এখান থেকে কত দূরে জায়গাটা? প্রায় আধ ঘন্টার রাস্তা। কিছু বুঝলি মনীষ? হ্যাঁ, আমাদের আরো সাবধান হতে হবে, কেউ নিশ্চয়ই আমাদের কোনো নজর রাখবে। প্রায় 45 মিনিট পর ওরা ওদের গন্তব্যে পৌঁছালো। টোটোকে ভাড়া মিটিয়ে দিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। মনীষ বলল, এই বাড়িটা? সেটাই মনে হয়। পুরোনো আমলের বাড়ি। বাড়ির পিলারগুলো দেখেছিস? যে কেউ ওগুলো ধরে উপরে উঠতে পারবে। ঠিক বলেছিস তো, তার মানে খুনি পরিচিত কেউ। এতে সেটা প্রমাণ হয় না। কেউ বাড়ি একবার দেখলেই সে উঠতে পারবে, তবে কিছু একটা ঘটবে মনে হয়। কিভাবে বলছিস? ওরে বুদ্ধু, কাগজের কবিতাতে কি লেখা ছিল মনে নেই? প্রথম লাইনটা। ও হ্যাঁ, পলাশীর প্রান্তরে জোড়া খুন, তার মানে আরো একজন। এখনো পর্যন্ত একজন খুন হয়েছে, তার মানে আরো একজন খুন হতে চলেছে। আর আমাদের যে করেই হোক তাকে বাঁচাতেই হবে। চল ভিতরে যাই। খুব সাবধানে কথা বলবি, বেফাঁস কোনো কথা যেন না বেরো। এমনিতেই কিন্তু প্রতিপক্ষ খুব চালাক, আর এখানে এসেই আমাদের পিছনে লেগে গেছে। ভুল রাস্তায় নিয়ে গিয়ে তাও আবার। ওরা ঢোকার সময় ব্রজগোপাল বাবু বাইরে আসছিলেন। ওদের দেখে ব্রজগোপাল বাবু এক প্রকার ছুটে আসলেন। বললেন, আরে ঋষিবাবু, মনীশবাবু, আপনারা যে এত তাড়াতাড়ি আসবেন আমি ভাবতেও পারিনি। আসুন আসুন, তা আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে। হ্যাঁ, আসুন আসুন আসুন। আরে আপনি ব্যস্ত হবেন না ব্রজগোপাল বাবু। কি বলছেন মনীশবাবু? আপনারা আমার এক কথায় এসেছেন, সেটা কি বড় কথা নয়? এটা আমাদের কাজ ব্রজগোপাল বাবু। চলুন চলুন, সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই বাড়িতেই আছে। চলুন। বিশাল জমিদার বাড়ির মতন বাড়িতে ঢুকলো ওরা।
ভেতরের দেওয়ালগুলোর বয়স যে কমপক্ষে 70-80 বছর তা বোঝা যায়, কিন্তু যে কারুকার্য করা সেগুলো আবছা হলেও তা অস্পষ্ট নয়। ঢুকতেই ওরা এক বিরাট ঘরে প্রবেশ করে। সেখানে ঢুকে ব্রজগোপাল বাবু চিৎকার করে বলে ওঠে, কে কোথায় আছো? এক্ষুনি এসো, দেখো দেখো কারা এসেছে। নিশিতা, কাবেরী, সূর্য, নীল সব কোথায়? সবাই চিৎকার শুনে চলে আসে এই ঘরে। এত চিৎকার করছো কেন? বাড়ি তো মাথায় তুললে দেখছি। এই দেখো দেখো কারা এসেছে, দেখো। এনারা কারা? আরে ইনি হলেন বিখ্যাত গোয়েন্দা ঋষি বাবু, আর ইনি ওনার ভাই মনীষ। মনীষ ও ঋষি সবাইকে নমস্কার করে। সবাই তাদের উদ্দেশ্যে নমস্কার করে। ব্রজগোপাল বাবু এবার সবার সাথে পরিচয় করাতে শুরু করেন। এই হলো নিশিতা, আমার স্ত্রী, আর এ হলো কাবেরী, আমার ভাইয়ের স্ত্রী। এরা হলো সূর্য, আমার বড় ছেলে, আর এ হলো নীল, আমার ছোট ছেলে। ও হলো সুস্মিত আর নীলাশ, আমার ভাইয়ের 2 ছেলে মেয়ে। আর এরা হলো আমার বাড়ির পরিচারক আর পরিচারিকা, রামুদা, জবাদি, কানু আর দিব্য। রামুদা আর জবাদি আমাদের বাড়িতে প্রায় 25 বছর হতে চলল কাজ করছে। ও আচ্ছা। আরে ওরা সবে আসলো এত দূর থেকে, আর তুমি কি শুরু করলে? আগে ওদের ঘরে নিয়ে যাও, ফ্রেশ হোক, তারপর কথা হবে। আরে রামুদা, যাও তো, ওদের ঘর দেখিয়ে দাও। জি মা, এক্ষুনি যাচ্ছি। চলেন বাবুরা। রামুদা তাদের একটা দোতলার বড় ঘরে নিয়ে এলো। ঘরটাতে একটা বিশাল ঘড়ি আছে, যার উপরে সবার আগে তাদের চোখ পড়ে গেল। ঘরের দেওয়ালগুলোতে বেশ কারুকার্য করা আছে, সেগুলো বাইরের ঘরের মতো অত সুস্পষ্ট নয়। এই নেন বাবুরা, এইটাই আপনাদের ঘর। ওই যে চানঘর, আপনাদের ভাষায় যা কি বলেন যেন, বাথরুম না কি ওটা? কর্তা এই ঘরে একমাত্র এই লাগোয়া চানঘর বাইনেছেন। অতিথিরা আসলে এখানেই থাকে। আপনারা বিশ্রাম নিন বাবু, আমি যাই। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি গিয়ে। বলে রামুদা চলে গেল। ঘরটা বেশ বড় আর খোলামেলা, চারদিকে কেমন জানলা, আর এইদিকে তো বারান্দা। বেশ ভালো লাগছে। তা যা বলেছিস, তবে যা করবি কিন্তু একেবারে সাবধানে। আমরা নিশ্চয়ই অপরাধীর নজরে আছি। কি বলছো? অবাকের কিছু নেই। আমরা যে এ বাড়িতে এসেছি ও ঠিক জেনেছে। ওর গুটি কিন্তু সাজানো। আমাদের ওকে ধরতে গেলে ওর গুটির পথ পরিমাপ করে গুটি সাজাতে হবে। এই কেসটা কিন্তু আলাদা, সহজ না। তাই মেপে মেপে পা ফেলতে হবে। একটু ভুল হলে কিন্তু এই কেসটা আরো কঠিন হয়ে উঠবে। ঠিক। এই বাড়ির কাউকে সন্দেহ করছিস নাকি? এটা বলা এখন হঠকারিতা হবে। আমাদের সবার উপর নজর রাখতে হবে আর তাদের সাথে কথা বলতে হবে। আর ওই দ্বিতীয় খুব, ওটা ওটা আমাদের যেভাবেই ও আটকাতে হবে। চল এখন আগে ফ্রেশ হয়নি, অনেকটা জার্নি হলো তো। যা, তুই আগে ফ্রেশ হ, আমি তারপর যাচ্ছি। মনীষ ফ্রেশ হতে গেল। ঋষি একটা চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে কিছু ভাবছিল। ঠিক সেই সময় একটা ঢিল এসে পড়ল ওই ঘরে। পশ্চিমের জানালা দিয়ে ওটা এসে ঋষির পায়ের কাছে পড়েছে। ঋষি ঘটনার আকস্মিকতায় একটু চমকে গেলেও তাড়াতাড়ি করে জানলার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরে সে দেখে ঢিলের সঙ্গে বাঁধা রয়েছে একটা চিঠি। ঋষি সেটা খুলে পড়তে শুরু করে। ওটা পড়ে সে আরো চমকে যায়। ইতিমধ্যে মনীষ ফ্রেশ হয়ে আসে। ঋষিকে ওই অবস্থায় দেখে সে বলে, ঋষি, কি হয়েছে? ওরকম ভাবে কি দেখছিস? আমি তোকে বললাম যে অপরাধী ঠিক জানে আমরা এখানেই আছি, এই তার প্রমাণ। ঋষি কাগজটা এগিয়ে দিল। কি এটা দেখি? আরে এ তো আরেকটা কবিতা, তার মানে আরেকটা হুমকি। হ্যাঁ, অপরাধীর নজর সবসময় আমাদের উপরেই আছে মনীষ, সেটা প্রমাণিত। এতে লিখেছে, বাধা যখন মানা হয় জীবন তখন বেঁচে যায়, তা অমান্য করলে পরে অকালে প্রাণটা যায়। তারপর কি লিখেছে সেটা দেখ। বারণ সত্ত্বেও তোমরা আসলি, খুব ভালো। তোমাদের কত দূর পাঠালাম তাও চলে আসলে, বাহ।
ওই টোটো চালক যে তোমাদের এখানে এনেছে, তার যা হবে তার জন্য তোমরা দায়ী থাকবে। পারলে আটকাও। বেস্ট অফ লাক, ডিটেকটিভ ঋষি। কি বুঝলি? তার মানে ওই টোটো চালকের পথ সামনে, ওকে সাবধান করতে হবে। না, ও আমাদের পথ ঘোরাতে ব্যস্ত আছে। ও প্রথম কবিতায় বলেছে জোড়া খুন, মানে দুটো খুন করবে। একটা হয়ে গেছে আর একটা বাকি। ও জানতো না যে আমরা ওখানে একটা টোটো পাবো, তাই এটা ভেবে ও জোড়া খুনের কথা বলেনি। ওটা নিয়ে পরে ভাববো। আপাতত এখন তুই ফ্রেশ হয়ে আয়। রামুদা এরই মধ্যে খাবার নিয়ে চলে এলো। টেবিলে রাখতে রাখতে বলল, কর্তা বললেন আপনাদের খাবার আপনাদের ঘরেই দিতে। আপনার অনেক দূর থেকে এসেছেন, কিছু লাগলে আমারই বলবেন দাদাবাবুরা। রামুদা চলে গেল। ঋষি ফ্রেশ হয়ে এলো। তারপর ওরা খাওয়া দাওয়া সেরে নিল। আজ কি কাজ আছে? বিকেলে বেরোবো, তখন কিছু কাজ আছে। আচ্ছা, তবে ওই অপরাধী কি আমাদের পেছনে থাকবে আমরা যখন বেরোবো? সেটা জানি না, তবে ও আমাদের উপর যেভাবেই হোক নজর রাখবে, এটা আমি নিশ্চিত। তাদের এই কথাবার্তার মধ্যেই ব্রজগোপাল বাবু আসলেন। বললেন, ঋষিবাবু। ও ব্রজগোপাল বাবু, আসুন আসুন। আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, কি যে বলেন, কিচ্ছু অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনাদের এখানে বাজারটা কোন দিকে? আপনার কি কিছু লাগবে? আমাকে বলুন, আমাকে, আমি আনিয়ে দিচ্ছি। না না, আপনাকে আনাতে হবে না, আমরা বিকেলে গিয়ে নিয়ে আসবো। আসলে বিকেলে একটু না বেরোলে মনটা ভালো লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ওই বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে 5-6 মিনিটের হাঁটা পথ। ধন্যবাদ। আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। ঋষি এবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মনীষও তার কাছে যায়। কিছু ভাবলি? না না, তেমন কিছু না, তবে আমাদের দুবার হুমকি দিয়েছে, মানে অপরাধীর সাহস আছে। বিকেলে বেরিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে, জানতে হবে ক্রান্তিবাবুর ব্যাপারে। যদি ভালো মানুষ হন, কোনো শত্রু না থাকে, তবে উনি খুন কেন হবেন? নিশ্চয়ই এমন কিছু করেছিলেন বা এমন কোনো ঘটনার সাক্ষী ছিলেন যার জেরে এত কিছু। এতে বাড়ির কারোর হাত থাকা অসম্ভব না। কোনো কিছুই অসম্ভব নয় মনীষ, আমাদের সব রকম পসিবিলিটি নিয়েই এগোতে হবে। তবে ওনাকে খুন করার মোটিভ কি শুধু কোনো ঘটনার সাক্ষী থাকা, নাকি অন্য কোনো ঘটনা? ভিতরের কারোর কাজও হতে পারে। আচ্ছা, কি বলতে চাস ভালো করে বল দেখি। না দেখ, এত বড় বাড়ি, তার সামনে পিছনে এত জায়গা, এই দাম বর্তমান বাজারে কয়েক কোটি হবে। তো সম্পত্তির কারণে বড় ভাই ছোট ভাইকে মেরে দিয়েছে, হতেই পারে। এটা একটা কারণ হতে পারে। ভাই মারা গেলে এই সম্পত্তির একচ্ছত্র আধিপত্য হবে তার। তার মানে আমাদের সাসপেক্ট লিস্টে প্রথম নাম আসলো ব্রজগোপাল চক্রবর্তী। আর ওই যে ওর বন্ধুটা, কি নাম, বাসু, ও কি কারণে খুন করবে? কিন্তু সবাই ওকেই দোষ দিচ্ছে। ওর বাড়িতে যেতে হবে, আর ক্রান্তিলাল বাবুর সব বন্ধুদের সাথে কথা বলতে হবে। বিকালে ওরা বেরিয়ে পড়ল। ব্রজগোপাল বাবুর কাছ থেকে বাসুদের বাড়ি আর ওনার ভাইয়ের অন্যান্য বন্ধুদের পরিচয় এবং ঠিকানা জেনে নিল। ওরা জানতে পারল আরও 4 জন বন্ধু ছিল। তারা একসাথেই আড্ডা দিত, ঘুরতে যেত। সবার ঠিকানা নিয়ে ওরা বেরিয়ে এলো। আগে বাজারে যাবি নাকি আগে জিজ্ঞাসাবাদ করতে যাবি? বাজারে পরে যাবো, আগে জিজ্ঞাসাবাদ করে আসি। প্রথমে ওরা গেল বাসুর বাড়ি, তারপরে এক এক করে বাকি সবার বাড়িতে গেল। জিজ্ঞাসাবাদ করে তারপর বাজার থেকে ঘুরে ওরা বাড়ি চলে এলো। বাড়ি ফিরতেই ব্রজগোপাল বাবু বললেন, কিছু জানতে পারলেন ঋষিবাবু? আচ্ছা, আপনার বাড়ির লোকেদের সাথে এখন কথা বলা যাবে? অবশ্যই, আমি এক্ষুনি সবাইকে আসতে বলছি। না, একসাথে না, এক এক করে। আচ্ছা। প্রথমে আপনি এবং আপনার স্ত্রী আসুন। আচ্ছা। ঋষি মনীষকে বলল, মনীষ, কোনো কথা যেন বাদ না যায়, সব কথা রেকর্ড করবি। তুই কোনো চিন্তা করিস না, আমি সব ঠিক করে করব। মনীষ ও ঋষি নিচে নেমে দেখল সবাই দাঁড়িয়ে আছে। ব্রজগোপাল বাবু বললেন, তোমরা একে একে ঘরের ভেতরে যাবে, আমরা আগে যাচ্ছি। চলুন ঋষি ও মনীষ বাবু। সবার সাথে এক এক করে কথা বলে ওরা নিজেদের ঘরে চলে এলো। তারপর দরজা লাগিয়ে দিয়ে মনীষ বলল, কি বুঝলি? ভালো করে ভাবতে হবে রে, কারোর কথা শুনে মনে হলো না সে যুক্ত।
দেখ, ব্রজগোপালবাবু আর নিশিতা দেবীর পক্ষে শব্দ শোনা অসম্ভব। তারা সেই নিচের ঘরে থাকে, আর একদম উল্টো দিকের ঘরে। ব্রজগোপাল বাবুর ছেলেদের ঘর কিন্তু ওই ঘরের পাশাপাশি। তারাও কোনো আওয়াজ পেল না। ছুরি মারলে নিশ্চয়ই উনি শব্দ করবেন, এটাই স্বাভাবিক। তার সত্ত্বেও ওরা কিছু শুনতে পেল না। তা ঠিক ধরেছিস, কিন্তু ক্রান্তিবাবুর ছেলে মেয়ের ঘরও কিন্তু ওপরেই, এই একই বারান্দা শেয়ার করে তারা। তারাও কিছু শুনলো না। কেমন অবাক লাগছে কিন্তু। এটা তো হতে পারে কোনো কাজের লোক এর সঙ্গে যুক্ত। সে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এখনই খুব সহজে খুন করতে পেরেছে। আর সেই হয়তো রাতে দরজা খুলে দিয়েছিল। বাহ মনীষ, তুই এবার গোয়েন্দাগিরির জন্য একেবারে প্রস্তুত। এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু কোনো চাকরের সাথে কথা বলে এটা মনে হলো না যে তারা কিছু জানে বা এরকম একটা কাজ করার সাহস হবে। কালকে একবার পুলিশ স্টেশন যেতে হবে। শীতকালের গ্রামের সন্ধ্যা, চাই ব্যালকনি থেকে দেখি। দরজাটা লাগিয়ে দিচ্ছি আমি। তুই যা, আমি একটু হিসেব করে নি। মনীষ চাদরটাকে ভালো করে গায়ে নিয়ে চলে গেল বারান্দায়। এদিকে ঋষি নিজের মনে বিড়বিড় করতে থাকে। কে করতে পারে, কেন করবে, মোটিভ কি? সম্পত্তি না? ব্রজগোপালবাবু বললেন তো তার বাবার সম্পত্তি 2 ছেলে ছাড়াও নাতি নাতনিদেরও দিয়ে গেছেন। তাহলে কি ক্রান্তিবাবুর বন্ধুরা? না না, তারা অত্যাধিক সরল, একেবারে গ্রামের মানুষ। এরকম বন্ধু ভাগ্য করে পাওয়া যায়। শুধু বাসু বাদে। তাহলে ও এসব ভাবতে ভাবতে ঋষি ঘুমিয়ে পড়ে। সকাল সকাল চেঁচামেচি শুনে ঋষির ঘুম ভাঙে। সে দেখে সে ভাবতে ভাবতে ওই চেয়ারেই ঘুমিয়ে পড়েছিল। উঠে পড়ে ঋষি। বিছানাতে মনীষ নেই। ঘর থেকে বেরিয়ে সে দেখল সব বাড়ির লোক বারান্দাতে গোল হয়ে দাঁড়িয়ে আছে। সে একটু এগোতেই ব্রজগোপালবাবু তার দিকে এগিয়ে আসলেন। তার চোখ গোল গোল, লাল, অঝরে জল পড়ছে। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ঋষিবাবু, এ কি হয়ে গেল? আপনি থাকা সত্ত্বেও এটা কেন হলো? কি হয়েছে? দেখুন দেখুন, নিজের চোখে দেখুন, আমার ছেলে সূর্যকে মেরে ফেলেছে। আপনি আপনি কি করছেন? ঋষি আকাশ থেকে পড়ল। তার সব ভাবনা যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। ব্রজগোপালবাবুর চিৎকারে আবার হুঁশ ফিরল। ঋষিবাবু, আপনি আপনি ঠিক আছেন তো? দেখি আগে। সেই একইভাবে খুন, ছুরি মেরেছে, আর কোনো চোটের দাগ নেই। ভালো করে সে দেখল সূর্যকে, কিন্তু আর তেমন কিছুই পেল না। হঠাৎ তার মনীষের কথা মনে পড়ল। বলল, ব্রজগোপালবাবু, আমার ভাই মনীষ এখানে এসেছে? না তো, আসেনি। আপনি তো বেরোলেন এখন। মানে তাহলে মনীষ গেল কোথায়? মনীষ ঘরে নেই? না নেই। আমি ভাবলাম ও এখানে এসেছে হয়তো চেঁচামেচি শুনে, কিন্তু আমি তো দরজার ছিটকিনি খুলে আসলাম। সে কি? এদিকে আমার ছেলে খুন, আর ওদিকে মনীষ বাবু নিখোঁজ। আপনি এদিকে থাকুন, আমি দেখছি, আর আপনি পুলিশে খবর দিন জলদি। এটা বলেই ঋষি ঘরে আসে। ওর মনে পড়ে মনীষ বলেছিল ব্যালকনিতে যাচ্ছে। তো ঋষিও ব্যালকনিতে গেল। গিয়ে দেখল মনীষ সেখানে পড়ে ঘুমাচ্ছে। ঋষি মনীষকে ডাকতে থাকে, মনীষ, হ্যাঁ মনীষ, ওঠ। এই মনীষ, এদিকে একটা ঘটনা ঘটে গেছে, ওঠ তাড়াতাড়ি। কি রে, ওঠ, কি হলো রে? ঋষি 1 গ্লাস জল এনে ওর মুখে আস্তে আস্তে ছিটাতে থাকে। এবার মনীষ জেগে উঠল। বৃষ্টি হচ্ছে নাকি? চলে আসছে কোথা থেকে? ওরে ওঠ রে, কি ঘুম রে, এতবার ডাকলাম উঠলি না। তারপর আমি জল দিচ্ছি তোর চোখে। তা তুই এখানে শুয়েছিস কেন? রাতে ঘরে আসিসনি? ও, আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম, কি জানি। আরে তাড়াতাড়ি চল। কোথায়? চেঁচামেচি শুনতে পারছিস না? হ্যাঁ, কিন্তু কিসের? আরে কালকে রাতে সূর্য খুন হয়েছে একইভাবে। কি বলছিস? আরে চল গিয়ে দেখবি। মনীষ ও ঋষি নিচে চলে গেল। মনীষকে দেখে ব্রজগোপালবাবু বললেন, মনীষকে কোথায় পেলেন ঋষিবাবু? হয়তো ওই ব্যালকনিতে ঘুমিয়ে পড়েছিল। মনীষ এগিয়ে গিয়ে ভালো করে দেখল বাড়ির সবাই অঝরে কাঁদছে। তোমার নাম তো আমি অনেক শুনেছি। তুমি তো
খুব ভালো গোয়েন্দা। উনি থাকা সত্ত্বেও এখন কিভাবে হলো বলো? আমার দাদাকে কে এভাবে মারলো? তোমার দাদার খনিকে আমি ঠিক তোমাদের পায়ের নিচে এনে ফেলবো 3 দিনের মধ্যে। তুমি মিলিয়ে নিও আমার কথা। ওই তো অফিসার এসে গেছেন। অফিসার আসুন আসুন। আরে ঋষি, ইনি তো সপ্তর্ষি ব্যানার্জি। হ্যাঁ, তাই তো দেখছি। আরে ঋষিবাবু যে, আপনি এখানে? এই তো ক্রান্তিবাবু খুনের কেসে আমি এসেছি, কিন্তু আজ তো। পুলিশ অফিসার এবার লাশটা দেখল, তারপর বলল, সেই একইভাবে মেরেছে, ছুরিটাও একই টাইপের। না, কোনো আঙুলের ছাপ আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে নেই। ছাপ নেই? আগের কেসেও ছিল না। খুনি খুব ধূর্ত, কোনো প্রমাণ রেখে যাচ্ছে না। সূর্যের ঘরটা ভালো করে খুঁজতে হবে, যদি কিছু আর কি পাওয়া যায়। চলুন, আমি আপনাকে সাহায্য করছি। চলুন, আপনারা এখানেই থাকুন, আর একজন আসুন। আমি যাচ্ছি তোমার সাথে। সবাই ভালো করে ঘরটা খুঁজতে লাগলো। সপ্তর্ষিবাবু বললেন, এই ঘরে কি সূর্য একাই থাকতো? না, আমিও থাকতাম। যেদিন ক্রান্তিবাবু খুন হন ওই দিন রাত্রে ওনার স্ত্রী বাড়ি ছিলেন না, কিন্তু কালকে তুমি ছিলে। তুমিই বলো কিভাবে হলো এই ঘটনাটা? আসলে আমার ঘুম আসছিল না, আমি বারান্দায় পায়াচারি করছিলাম, কিন্তু কিভাবে যেন আমি বারান্দাতেই ঘুমিয়ে পড়ি। তুমি মজা করছো? এই শীতে তুমি বারান্দায় ঘুমিয়ে পড়লে? কোনটা তুমিই করনি তো? কি বলছেন আপনি? ও আমার নিজের দাদা ছিল। আমরা অন্য দাদা ভাইয়ের মতো ঝগড়া করতাম না, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর আপনি বলছেন আমি আমার দাদাকে মেরেছি? আমি সত্যি জানি না কিভাবে আমি বারান্দায় ঘুমিয়ে পড়ি। আজ সকালে রামুদার চিৎকারে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে আমি দেখি কিছু একটা হয়েছিল, এটা ঠিক। আমার ভাই মনীষও ব্যালকনিতে সারা রাত ঘুমিয়েছে। আচ্ছা, লাশ প্রথম ওই রামু দেখেছে? হ্যাঁ। ডাকুন ওকে। রামুদা, ও রামুদা। বলো নীলদাদা বাবু। একবার এসো তো এই ঘরে। আসছি। দেখ ঋষি, একটা কাগজ এই বালিশের তলায়। এইটা তো সূর্যর বালিশ। দেখি কি লেখা আছে। এই নিন। কি লেখা আছে স্যার? আমাদের কথা আবারও তুই শুনলে না? এখনো সময় আছে। নিজেদের ভালো চাইলে রাজি হয়ে যা, না হলে পরের দিন সকালে তোর পরিবার আর তোকে দেখতে পাবে না। হুমকি চিঠি? তাই তো দেখছি। ক্রান্তিবাবুর খুনের সময় একটা চিঠি পাওয়া গিয়েছিল না? হ্যাঁ, ওটা ব্রজগোপাল বাবু আমার থেকে নিয়েছিলেন। আমি ওটার কপি চাইছিলাম। ওটা আমাদের দেখিয়েছিলেন, ওতেও একই রকম লেখা ছিল। যা তো, নিয়ে তো মনীষ ওটা। মনীষ এক দৌড় দিল, কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা এনে দিল। দুটো চিঠি ভালো করে দেখল। বেশ সময় নিয়ে প্ল্যান করে খুনি এই কাজটা করেছে। কোনো প্রমাণ নেই, কিন্তু কিভাবে সম্ভব? ও হ্যাঁ, রামু, তুমি কি দেখেছো পুরোটা বলো তো। আমি সকালে উঠে বারান্দা পরিষ্কার করতে এসে দেখি সূর্য দাদাবাবুকে এভাবে পড়ে থাকতে, আর একটু দূরে নীল দাদাবাবু পড়েছিল। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি। সেই চিৎকার শুনে নীল দাদাবাবু উঠে পড়ে, তারপর বাকিরা একে একে আসে। তার মানে একটা কথা পরিষ্কার। কি কথা? খুনির রাগ শুধুমাত্র সূর্যের উপর ছিল না, না হলে নীলকে পেয়ে এভাবে ছেড়ে দিত না। হতে পারে। আচ্ছা, ব্যানার্জি বাবু আগের পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে? হ্যাঁ, কালকে এসেছে। আমি কালকে যাইনি, আমাকে হাবিলদার ফোন করে বলল। আপনি ওই বডিটা পাঠানোর ব্যবস্থা করুন। আর শুনুন, আমিও রিপোর্টটা দেখতে চাই। মনীষ, তুই এদিকে দেখে রাখ। চোখের ইশারায় ঋষি তাকে দায়িত্ব দিয়ে গেল অনুসন্ধানের। মনীষও তা বুঝতে পারল। আমি আছি, তুমি যাও। পুলিশ অফিসারের সাথে ঋষি চলে গেল।
হাবিলদাররা সূর্যের দেহকে পোস্টমর্টেমে পাঠিয়ে দিল। আচ্ছা নীল, তোমার দাদা দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল? হ্যাঁ, এই বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে একটা কলেজ আছে, ওখান থেকেই। আর তুমি প্রথম বর্ষে পড়ো? হ্যাঁ, ওই কলেজেই। কোন বিষয় নিয়ে পড়তে তোমরা? আমার দাদার ইতিহাস খুব পছন্দের ছিল, রেজাল্টও ভালো করেছিল উচ্চ মাধ্যমিকে, তাইও ইতিহাসে অনার্স খুব সহজেই পেয়ে গিয়েছিল। আর আমি বাংলা অনার্স নিয়ে পড়ছি। তুমি তো তোমার দাদার বেস্ট ফ্রেন্ড ছিলে, তো দাদার সব ফ্রেন্ডকে চিনতে? আমার আর দাদার বন্ধুদের গ্রুপ তো একটাই, আমি সবাইকেই চিনি। কারা তারা? নাম কি? হয়তো সুকৃতি, অংশুমান, ধীরাজ, প্রয়াগ, ধীমান, অর্জুন, মানালি, দীপ, রাজ, নন্দিনী, এই আমাদের গ্রুপ। আচ্ছা, সবার সাথে আমার দেখা করাতে পারবে? এই একটু জিজ্ঞাসাবাদ করতাম। হ্যাঁ, কালকেই আমি আসতে বলি আমাদের বাড়িতে। না না, বাড়িতে না, এমনিতেই সবাই চিন্তায় আছে, তুমি অন্য কোথাও বলো আসতে। আমাদের কলেজের মাঠে, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। হ্যাঁ, ওখানেই বলো। আমি আর ঋষি যাব। আর বাসু, যিনি নিখোঁজ, তাকে চিনতে? উনি তো আমাদের বাড়িতে প্রায়ই আসতেন, খুব ভালো মানুষ ছিলেন। আর অর্জুন তো ওনারই ছেলে। ও আচ্ছা। মনীষ নিজের ঘরে চলে গেল। আজকে সূর্যের খুনটা যেন তার সবকিছু একেবারে ঘেটে দিয়েছে। সেই সময়ে আবার একটা ঢিল এসে লাগলো তার গায়ে, আর তার সাথেও রয়েছে একটা কাগজ। সঙ্গে সঙ্গে সে চলে আসে জানালার কাছে, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর সেই কাগজটা খুলে দেখে। আরো একটা হুমকি, প্রতিবার বাড়িস না, এবার থেমে যা, এটাই তোদের শেষ সুযোগ, এবার যা হবে কাজে হবে। আবার নিচে ছুরির ছবিও দিয়েছে, এটাও টাইপ করেছে। এত চালাক। ঋষি আসুক, দেখি কি বলে। দুপুরের মধ্যে ঋষি চলে আসে। মনীষ, এদিকের কি খবর? ব্রজগোপাল বাবু আর নিশিতা দেবীকে কিছুতেই আটকানো যাচ্ছে না, কেঁদেই যাচ্ছে। আর নীলের কাছ থেকে আমি ওদের বন্ধুদের কথা জানতে পেরেছি। আমি ওকে বলে কালকে ওদের কলেজের মাঠে জিজ্ঞাসাবাদের জন্য ডাকিয়েছি। বাহ, কাজ তো সেরেই রেখেছিস। তা তোমার কি খবর? কি জানতে পারলে? পোস্টমর্টম রিপোর্টে তেমন কিছু নেই, ওই ছুরি মেরেই মারা হয়েছে। আরেকটা কথাই দেখ, আমি ছবি তুলে এনেছি, এই লাইনগুলো দেখ। মনীষ ঋষির কাছ থেকে ফোন নিয়ে তাতে পড়তে থাকে। পড়ে নিয়ে বলে, সে কি, তার মানে আগের দিনও একই কাজ করেছে। বাসুকে পাওয়া গেছে? না, এখনো খোঁজ চলছে। ঋষি এবার ব্রজগোপাল বাবু আর তার পরিবারের অন্যদের কাছে গেল। তাকে দেখেই ব্রজগোপাল বাবু ছুটে আসলেন। ঋষি বাবু, এটা কি হলো? কেন হলো? আমার ছেলেটাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাই আর আপনার ছেলের খুনিকে আমি ঠিক ধরে দেব। পরের দিন ঋষি আর মনীষ নীলের সাথে তাদের কলেজে গেল। সেখানে তাদের সব বন্ধুরা উপস্থিত ছিল। ঋষিকে দেখে সবার মধ্যে উত্তেজনা জেগে উঠল। সবার সাথে সৌজন্য বিনিময় করে ঋষি বলল, নীল, সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। নীল এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আর তারপর মনীষ ও ঋষির পরিচয়ও করিয়ে দিল সবার সাথে। তোকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, ঋষি বাবুকে কে না চেনে। আর উনি মনীষ, ওনার ভাই। তোমরা জানো তোমাদের বন্ধু কাল খুন হয়েছে? শুনেছি দাদা, বিশ্বাস করতে পারছি না। ওর মতো শান্ত ছেলেকে কে মারলো? কেন মিথ্যেটা বলছিস? হ্যাঁ, সত্যিটা বল। কোন সত্যি? শর্মিষ্ঠা ছিল আমাদের গ্রুপে, আজকে নেই। ও ট্রান্সফার নিয়েছে অন্য কলেজে। জিজ্ঞেস করুন তো কার জন্য। এই ধীরাজ, চুপ কর, আবার এসব কেন? না, কিচ্ছু লুকোবে না, বলো ধীরাজ, কি বলছিলে? সূর্য আর প্রয়াগ দুজনেই শর্মিষ্ঠাকে ভালোবাসত। ওদের মধ্যে এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে। কিরে বল, কি এমনকি হাতাহাতি পর্যন্ত হয়েছে? সে তো বন্ধুদের মধ্যে ঝামেলা হতেই পারে, তাই বলে
আমি খুন করতে পারি না ওকে, ও আমার বন্ধু ছিল। আচ্ছা, তো তোমাদের কারণে শর্মিষ্ঠা কলেজ ছেড়েই চলে গেল? একদিন না, বহুবার, একাধিকবার এরা এই ঝামেলা করেছে, তাতেই অতিষ্ঠ হয়ে ট্রান্সফার নিয়েছিল। এমনিতে সূর্য শান্ত ছিল, তবে ইদানিংকালে সে যেন কেমন একটা উত্তেজিত হয়ে উঠেছিল। তা তোমরা কে কোন ডিপার্টমেন্টে পড়ো, নাকি সব একই? না দাদা, এক না। আমি সুকৃতি, অংশুমান বাংলা, প্রয়াগ ইতিহাস, ধীমান, ধীরাজ, অর্জুন এরা হচ্ছে রসায়ন, মানালি আর দ্বীপ এরা হচ্ছে ভূগোল, রাজ আর নন্দিনী ইংরেজি। তাছাড়া আমি, সুকৃতি, ধীমান, নন্দিনী এরা সবাই মিলে আমরা প্রথম বর্ষে পড়ি, বাকিরা সবাই দ্বিতীয় বর্ষে। আচ্ছা, তোমরা বিভিন্ন বিভাগে ছিলে, তো তোমাদের বন্ধুত্ব হলো কিভাবে? বন্ধুত্ব কি আর ভেবে চিনতে হয় দাদা, হয়ে গেছে। আচ্ছা, তো কাল রাতে তোমরা কে কোথায় ছিলে? নীল, তোমারটা আমরা জানি, বাকিটা বলো। সবাই বলল তারা বাড়িতেই ঘুমোচ্ছিল। আরো কিছু কথাবার্তা বলে তারা বেরিয়ে গেল। নীল, তুমি বাড়ি যাও, আমরা একটু পর আসছি। আচ্ছা। কোথায় যাবে? কিছু একটা আমরা এড়িয়ে যাচ্ছি, আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা দেখতে পারছি না। এদের মধ্যে কি কেউ মিথ্যে কথা বলছে? তা তো বলছেই মনীষ, কিন্তু কে? এই কেসটা ভালো করে সাজাতে হবে। আশেপাশে ভালোই জঙ্গল, বড় গাছ থেকে শুরু করে ছোট আগাছা সবই আছে। কথা বলতে বলতে মনীষের চোখে পড়ে বাগানের দিকে। একটা গাছের পেছনে একজন দাঁড়িয়ে আছে, তার মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ আর নাক বেরিয়ে আছে, আর হাতও পুরো কালো কাপড়ে ঢাকা, শুধু তালু বাদে। আর সেই লোকটা ঋষির দিকে বন্দুক তাক করে আছে। তা দেখেই মনীষ ঋষিকে এক টান মেরে নিচে বসিয়ে দেয়। সেকেন্ডের মধ্যে গুলি চলার আওয়াজ আসে, সেটা মিস হওয়াতে ওই লোকটা পালাতে থাকে। ও যেন পালাতে না পারে। জঙ্গলের মধ্যে আতাতাই যেন কোথায় হারিয়ে যায়। মনীষ ও ঋষি তাকে ধরতে পারে না। পালিয়ে গেল। শিট, হাত থেকে বেরিয়ে গেল। আর দেরি করা যাবে না, এবার যত তাড়াতাড়ি হোক ওকে ধরতেই হবে। এই জায়গাতেও দাঁড়িয়েছিল। এটা কি? আরে, এটা তো একটা আংটি। এটা কার সেটা বুঝতে পারছিস তো? তার মানে ও এসব করেছে, কিন্তু কেন? সে তো নিজেই বলবে। চল বাড়ি। বাড়ি ঢুকতে যাবে এমন সময় ব্যানার্জি বাবু এসে পড়েন। ঋষিবাবু। আরে ব্যানার্জি বাবু, আপনি এখন এখানে কিছু বলবেন? বাসু ফিরে এসেছে, আর সে সব স্বীকার করেছে যে সে তার বন্ধু ক্রান্তিলাল বাবু আর সূর্যকে মেরেছে। কি? ঋষি আর মনীষ একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারা যেন আকাশ থেকে পড়ে। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। তুই বাড়ি যা, আমি পুলিশ স্টেশন যাচ্ছি, আর এই কথা কাউকে বলবি না। মনীষ বাড়ি এসে কেস নিয়ে ভাবতে থাকে। এমন সময় নীল আসে। দাদা, আসবো? আরে এসো এসো। দাদা, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কি করেছে? দেখো, সেটা তো এখনই বলা সম্ভব না, তবে খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকলো। দিন শেষে সন্ধ্যায় ঋষি আসলো। মনীষ বলল, তোর এত দেরি হলো? আরে পুলিশ স্টেশন থেকে আরো কয়েক জায়গায় গেছিলাম, সব জায়গায় ঘুরে আসতে সময় লাগলো। কোথায় গেছিলি? কালকে সব জানতে পারবি। আমি নীলের বন্ধুদেরও আসতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরদিন সকালে সূর্য ও নীলের সব বন্ধু, বাড়ির সব লোক আর পুলিশ অফিসার সকলেই জড়ো হয়েছে। ব্রজগোপাল বাবু বললেন, ঋষিবাবু, আপনি সবাইকে আসতে বললেন কেন? খুনিকে জানতে পেরেছেন? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। ব্যানার্জি বাবু, নিয়ে আসুন ওনাকে। কাকে আনবে? হাবিলদার, ওদের নিয়ে এসো তো। হাবিলদার একটা লোককে নিয়ে আসলো। তার মুখ ঢাকা ছিল, তাই চিনতে পারল না কেউ। কে ইনি? ঋষিবাবু? ব্যানার্জি বাবু, ওনার মুখ থেকে কাপড়টা সরান। ব্যানার্জি বাবুর নির্দেশে হাবিলদার ওই লোকটার মুখ থেকে কাপড় সরালো। তাকে দেখে সবাই অবাক। সে আর কেউ না, বাসু, যে এতদিন নিখোঁজ ছিল। বাসু, তুই এতদিন কোথায় ছিলি? ও স্বীকার করেছে যে ও খুন করেছে আপনার ভাই আর আপনার ছেলেকে। কি? ও খুন করেছে আমার ছেলে আর ভাইকে? কেন খুন করলে? কেন খুন করলে ওকে?
তুমি তো ওর বন্ধু ছিলে, তারপর তারপর কেন খুন করলে? আর আর ওই ছোট্ট ছেলেটা, ওকে কেন মারলে তুমি? বলো বলো, চুপ করে থাকবে না, বলো। ও তো তোমাদের সাথেই সবসময় থাকতো, তোমাদেরকে বিশ্বাস করতো, তাহলে কেন করলে এমনটা? কেন করলে বলো? ও কি ক্ষতি করেছিল তোমার? বাসু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে মুখ নিচু করে। ব্রজগোপাল বাবু বলেন, ঋষিবাবু, আপনি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এমন শাস্তি দেবেন যাতে আর কেউ এরকম কাজ করার আগে 10 বার ভাবে। দাঁড়ান ব্রজগোপাল বাবু, এখন অনেক কিছু বাকি আছে, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা বলুন, বাসুর সাথে আপনার কি সম্পর্ক? আমি ওকে ভাইয়ের মতন মনে করতাম, নিজের ভাইয়ের মতন দেখতাম, তাও তাও এরকম করলো, আমি ভাবতেও পারছি না। আচ্ছা, এবার আমি আসি একটা অন্য কথায়। আমরা এখানে নামতে নামতেই হুমকি পাই, টোটো আমাদের ভুল জায়গায় নিয়ে যায়, তারপর আমাদের ঘরেও হুমকির কাগজ দিতে বাকি রাখিনি, আর কালকে তো সব ছাড়িয়ে আমাকে গুলি করার চেষ্টা করে। মনীষ ছিল বলে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। কে কে আপনার সাথে এরকম করলো ঋষিবাবু? ধীরাজ। তো এমন কেন করলে ধীরাজ? চারিদিকে সবাই চুপ, নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। নীল তো আশ্চর্যের চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছে। ধীরাজ একেবারে থেমে গেছে, এটা হয়তো সে আশা করেনি। কিছুটা ধাতস্থ হয়ে সে বলল, আমি আমি মানে না না না, বেশি আমি না করে বলে ফেলো দেখি। সবাই আছে, সবাই জানুক, বলো বলো বলো। মানে আমি কিছু করিনি দাদা, মানে তুমি বিশ্বাস করো আমার কথা, আমি কিছু করিনি। তুমি কি নিয়ে পড়ছো জানো? কেমিস্ট্রি, তাই না? হ্যাঁ। তোমার দাদা যেন কি করে? না মানে দাদা এখানে কেন? না না বলো, তোমার দাদা কি করে? ডাক্তার। তুমি খুব ভালো করেই জানো ঠিক কতটা ক্লোরোফর্ম দিলে মানুষের ক্ষতি হবে না, তারা সারা রাত ঘুমোবে। মানে মানে আমি কি বলছি তুমি ভালো করেই বুঝতে পারছো। রাতে ভালো করে আশেপাশে ক্লোরোফর্ম ছড়িয়ে দিতে তো তুমি নিজেই আসতে, তাই না? দেখো, তুমি কিন্তু আমার উপর অকারণ দোষ দিচ্ছ। আমি করিনি কিছু। বেশ, ওটা তুমি করনি। আজকে আমাদের উপর গুলি কেন চালালে সেটা তো বলো। ও আপনাদের উপর গুলি চালিয়েছে? সেটা তো নিজে বলবি। কি হলো বলো। কি ভুলভাল বলছো? আমি তোমাকে কেন গুলি করতে যাব? আমি বন্দুক চালাতেই জানি না তো গুলি। আচ্ছা, কালকে তোমার সাথে দেখা হওয়ার সময় তোমার হাতে যে আংটি ছিল সেটা এখন কোথায়? আমি বাড়িতে খুলে রেখেছি ওটা। আর ওটা আমি তোমার বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই তো? ঋষি একটা আংটি বের করে সবার সামনে ধরে। এইটা কোথায় পেলে? ওই যে যেখানে দাঁড়িয়ে আমাকে গুলি করলে, ভুলে গেলে? আবার যাবে নাকি? সব মিথ্যে, সব মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে, এটা আমি সব মিথ্যে। এখনো তো কিছুই বলিনি। তুমি যে ব্রজবাবুর সাথে আমাদের শহরে গেছিলে সেটা তো সত্যি। তুমি আমাদের বাড়ির সামনে লজে ছিলে, দোতলায়। আমরা এসেছি সেই কলকাতা থেকে, তুমি সেখান থেকে আমাদের পিছনে এসছো। সেটা আমি দেখলেও তুমি দেখোনি সেটা। ও, তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে? তুমি তো ছদ্মবেশে ছিলে তো। আর ওই আংটি তোমাকে ডুবিয়ে দিল। লস লস। তো স্টেশনে এসে মনীষের হাতে হুমকি কাগজ দিলে, তারপর আমরা স্টেশনে কথা বলছিলাম, সেই সুযোগে টোটোকে বুঝিয়ে আমাদের ভুল রাস্তায় নিয়ে গেলে। সেখানে আবার অন্য ছদ্মবেশে এসে টোটো চালকের বন্ধু সেজে আমাদের নামিয়ে দিয়ে টোটো নিয়ে চলে গেলে। ওই সেখানেও তোমার আংটি ফাঁসিয়ে দিল। তারপরও দেখলে আমরা ঠিক পৌঁছে গেলাম তখন আমাদের ঘোড়াতে তুমি বললে ওই টোটো চালকের ক্ষতি করবে। তাও ঘুরছি না দেখে আমাদের আবার হুমকি দিলে। আবার কালকে আমাদের পেয়ে সে কি বোঝালে ঘোরানোর জন্য, তাতে তোমার উপর থেকে সন্দেহ সরে যায়। কালকে তোমাকে দেখে আমি বুঝে গেছি তুমিই সব করেছো। এবার তো মুখ খোলো, আর কতক্ষণ চুপ থাকবে? ধীরাজ পালানোর চেষ্টা করে, কিন্তু হাবিলদার তাকে আটকে দেয়। পালানোর পথ নেই, মুখ খোলো, না হলে পুলিশের লাঠি। না না, বলছি আসলে আমি সব করেছি। হ্যাঁ, আমি কলকাতা থেকে আপনাদের পিছু করছিলাম, এখানে সব আমিই করছি। খুনটা করলে কিভাবে? আমি রাতে এসে দেখি বাড়ির সবাই ঘুমাচ্ছে, আর ক্রান্তি কাকা একা একা বারান্দায় হাঁটছে। এই সুযোগে আমি চারিদিকে ক্লোরোফর্ম ছড়াই, তাতে সব ঘুমিয়ে পড়লে এই থাম ধরে উঠে পড়ি বারান্দায়। আমি ভালোভাবেই উঠতে পারতাম, আমি এসব পারি, যখন তখন গাছে ওঠা এসব আমার অভ্যেস। এইভাবে উঠে আমি পেটে ছুরি ঢুকিয়ে দিই। ঘুমিয়ে থাকার জন্য কোনো শব্দ হয় না, আবার
এই ধাম ধরে নেমে আসি নিচে। হাতে গ্লাভস ছিল বলে কোনো আঙুলের ছাপও আসেনি। আর আমি ওই ছুটিগুলো প্রিন্ট করতাম, তারপর এগুলো তোমাদের দিতাম। এভাবে আমি সূর্যকে খুন করি। আমি সব করেছি। কেন খুন করেছো সেটা বলো। অত জেনে কি করবে? আমি খুন করেছি, শাস্তি দাও আমাকে, ব্যাস। কেন কেন খুন করলে তুমি? হ্যাঁ, কি শত্রুতা ছিল বলে দাও। কেন করলে? কেন? এত তাড়াতাড়ি এত চোখের জল বার করবেন না, কাহিনী তো এখনো বাকি। এখনো কি বাকি? অর্জনকে? আমি দাদা। আমি তোমাকে বলছি না, আমি ব্রজগোপাল বাবুকে জিজ্ঞাসা করছি। বলুন ব্রজগোপাল বাবু, অর্জনের পরিচয় কি? ও তো বাসুর ছেলে। আমি বলছি অর্জন আপনার ছেলে। কি বলছেন ঋষি বাবু এসব? বাসুবাবু আপনি তাহলে বলুন। সে অনেক বছর আগের কথা। আমি একদিন এ বাড়িতে এসেছিলাম। তখন ব্রজবাবু, ক্রান্তি, কারোর বিয়ে হয়নি। আমার বয়স তখন 24। সেই সময় আমার বিয়ে হয়ে গেছিল, কিন্তু আমার বাচ্চা হচ্ছিল না। আমাকে গোপন জায়গাতে নিয়ে গিয়ে অনুরোধ করে এই ব্রজদা আমি যেন তার বাচ্চার দায়িত্ব নিই, কারণ তখন বাচ্চা হলে সমাজ তো তাদের ছেড়ে কথা বলবে না। তাই আমি রাজি হইনি প্রথমে। বাড়ি গিয়ে আমার বউকে বললাম, ও রাজি হল। তাই পরের দিন এসে আমি বললাম আমি রাজি। সেই থেকে অর্জুন আমার কাছেই আছে। তার মানে এই লোকটা আমার বাবা? হ্যাঁ, আমরা তোমার দেখাশোনা করেছি মাত্র। এসব পরে হবে, আগে অপরাধীকে ধরা হোক তো। ধীরাজ, তোমার খুন করার পেছনে কোনো উপযুক্ত কারণ তো পাচ্ছি না, তো বলো খুন কে করতে বলেছে? আমি খুন করেছি। আমি, ধরুন আমাকে নিয়ে যান, আমি খুন করেছি। তোমাকে ধরলে তো আসল লোক অন্তরালে থেকে যাবে, তুমি বলবে না তাহলে? খুব বাধ্য তুমি না? বাহ, তবে এই বাধ্যতা কিন্তু ভালো কাজে লাগলে আজকে তোমার কত নাম হতো। যাক বাসু, তুমি বলে দাও। আমি ক্রান্তি খুন হওয়ার আগের দিন আসিয়ে বাড়িতে আমাকে ব্রজদা ডেকে অর্জনের ব্যাপারে কিছু বলছিল। সেই সময় সূর্য আর ক্রান্তি সব শুনে ফেলে। আসলে অর্জুন ক্রান্তির মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সময় ক্রান্তি আর সূর্য শুনে ফেলে ঘরে ঢুকে পড়ে। তখনই ব্রজদা তাদের ওসব কথা বলতে মানা করে, কিন্তু তারা এটা মানে না, বলে সবাইকে বলে দেবে। অনেক ভয় দেখায় ব্রজদা। ওনার ওই রূপ আমি আগে দেখিনি। অনেক বারণের পরও যখন ওরা বলে সবাইকে বলে দেবে, খুনের হুমকি দেয় ব্রজদা। আর ওই ধীরাজকে দিয়ে চিঠি লিখিয়ে হুমকিও দেওয়ায়। কিন্তু তারপরও ক্রান্তি না মানাতে ধীরাজকে দিয়ে খুন করায়। আমাকে খুনের ভয় দেখিয়ে আটক করে। বাকি তো সব জানেন। ব্রজগোপাল বাবু মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। তার সব কথা যেন ফুরিয়ে গেছে। ছি, তুমি এত নিচু! দুটো খুন করলে, তাও আবার নিজের ছেলেকে আর নিজের ভাইকে। ছি! আমি আপনাকে নিজের দাদার মতো মনে করতাম, শ্রদ্ধা করতাম আপনাকে, আর আপনি কিনা ছি ছি ছি। এবার মুখ খুলুন, আপনি আর চুপ থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি 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 খুন করিয়েছি ওদের। আমি ধরা পড়ার ভয় ওদের মেরেছি। ওই ওই ধীরাজকে আমি চিনতাম। ও টাকাকে ভালোবাসতো, তাই ওকে টাকা লোভ দেখিয়ে আর খুনের হুমকি দিয়ে
ওকে দিয়ে করিয়ে নিয়েছি। আপনি আমাদের কেন ডাকলেন? হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি নিজে আপনাদের ডাকলে আমার উপর সন্দেহ আর আসবে না। তাহলে সম্পত্তির জন্য আমার ভাইকে মেরেছি বলে আমাকেই ধরে নেবে। আর আমি সূর্যকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও মানেনি। তাই ওকেও আর বাসুকে বললাম সব দোষ ওর ঘাড়ে নিতে। ওর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেব বলেছিলাম। ওদের খুনের হুমকি দিতে ও এতে রাজি হয়। হ্যাঁ, আমি 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 খুনি, আমি আসামি, আমি করেছি এসব, আমি দোষী। অফিসার, দেখবেন যেন এর এমন শাস্তি হয় যে সবাই কেঁপে যায়। আর কিচ্ছু বলার নেই। লজ্জা লাগলো না আপনার? একটা পরিবারকে নষ্ট করে দিতে চেয়েছিলেন, একটা ছেলের জীবন, তার ক্যারিয়ার নষ্ট করে দিলেন। ছি! যান ব্যানার্জি বাবু, নিয়ে যান এদেরকে। আর তোমাকেও বলি ধীরাজ, টাকার লোভেই কাজ করে তুমি ঠিক করোনি। হাবিলদার, ওদের নিয়ে এসো। ধন্যবাদ ঋষিবাবু, আপনার জন্য একজন নিরপরাধী মানুষ এখন বেঁচে গেল। ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ব্যাস, কেস মিটলো তাহলে। হ্যাঁ, আমার দাদা আর কাকার খুনিকে আপনি তুলে দিলেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। এটাই তো আমার কাজ। ভালো থেকো। চল মনীষ, আমাদের কাজ শেষ, ফেরা যাক। চলো। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।